we'll be trying for these questions, but before that, let us just fill it up. No, it's not working. Okay, let's just check the question first. Why are human resource metrics used to measure the efficiency and effectiveness of the human resource function? Number two, to measure the number of employees in a company, to measure the number of employees in the human resource department. Number four, to determine the stock price of a company. কোনটা হবে? এক নম্বর একটা মনে হচ্ছে, to measure the efficiency and effectiveness of the. Right. Okay. Number two, why is it important for organization to manage labor cost? Because employees will always try to do the least amount of work as possible, because it may be cheaper to outsource labor. Number three, because it may not be affordable to give employees a merit increase. Number four, because labor is the highest expenses of the most companies. স্যার আমার মনে হচ্ছে চারেরটা, labor is the highest expense. Number four. Number four, right. Good. Number three, goal of HR analytics is transforming data, gain insights from past data, understand future, find pattern in the data. Understand future. Actually না, মানে এগুলো সবগুলোই কারেক্ট এটা অ্যানসার, সবই, হ্যাঁ আমি সেটাই ভাবছি। সবগুলোই কারেক্ট অ্যানসার। কারণ Actually, ট্রান্সফর্মিং ডেটাটাও হয়, হ্যাঁ গেইন এটাও হবে, পাস্ট ডেটা থেকে আমরা হ্যাঁ, ফিউচারে এটা বেসিক্যালি করতে এইটার পারবো। অপশন অনুযায়ী এটাই হ্যাঁ। কারেক্ট অ্যানসার ওরা বলছে, যে গেন ইনসাইট, মানে আমার এখানে এটাই কারেক্ট অ্যানসার হিসেবে ফিক্স করা আছে আর কি, গেন ইনসাইট ফ্রম দ্য পাস্ট ডেটা। এটা ফ্যাক্ট, আমরা পাস্ট ডেটা থেকে আমি অ্যানালিসিস করতে পারি, কিন্তু আমরা ডেফিনেটলি ফিউচারও প্রেডিক্ট করতে পারি। হ্যাঁ, তো সেটাই ফোরকাস্ট করতে পারি, ফোকাস করতে পারি। হ্যাঁ। তো সেই ক্ষেত্রে যদিও মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যানসার আমরা যদি বলা হয়, তাহলে আমরা বলবো গেন ইনসাইট ফ্রম দ্য পাস্ট ডেটা। নেক্সট, HR metrics are the measurement used to, number one, track performance, determine efficiency and effectiveness of HR policy. Both the above option, none of the above. স্যার দুটোই তো হবে। হ্যাঁ, right, both the above. পারফরম্যান্স ট্র্যাক করে, এফিশিয়েন্সি, হ্যাঁ Right, so number 3 is the correct answer. আচ্ছা, component of HRIS: input function, maintenance function, output function, all of the above. HRIS, human resource information system. ইনফরমেশন সিস্টেম, এটা মেইনটেনেন্স হবে না আউটপুট? এইটা না, মানে বেসিক্যালি অল অফ দ্য অ্যাবাভ হওয়ার কথা। কারণ হচ্ছে কি, এটা ইনপুট, কারণ ইনপুট ছাড়া তো তুমি HRIS আমরা চালাতে পারবো না। মানে আমার যদি ডেটা না থাকে, আমার সফটওয়্যার থেকে কি লাভ আছে? এবং এটা অফকোর্স এটা মেইনটেনেন্সও করতে হবে, এবং আউটপুটও আমি এখান থেকে পাই। আমি যে রিপোর্ট গুলো বার করি HRIS থেকে, সেগুলো আউটপুট। তাহলে সেই অর্থে এই তিনটেই কারেক্ট অ্যান্সার, সেই জন্যই অল অফ দ্য অ্যাবাভ হচ্ছে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, ওকে, টাইম টু হায়ার মেট্রিক্স
is the number of days between candidate joining company after interview, position opening up, and the candidate signing the job contract, advertisement and interview, all of the above. স্যার 2 নম্বরটা টাইম টু হায়ার আর ফিলের মধ্যে গন্ডগোল হচ্ছে আমার, মানে এইটাই মনে হচ্ছে দুই। বেসিক্যালি 2 নম্বরটাই আর কি, যে পজিশন হ্যাঁ। ওপেনিং আপ and the candidate signing up for the contract, হ্যাঁ রাইট? যখন ও সিলেকশন হয়ে গেলে অফার লেটার অ্যাকসেপ্ট করলো, বললো জয়েন করবে, এই মাঝখানের যে টাইম পিরিয়ডটা সেটাকেই আমরা বলবো টাইম টু হায়ার। ওকে, নেক্সট ওয়ান, are used when you want to visually examine the relationship between two quantitative variable. দুটো কোয়ান্টিটেটিভ ভ্যারিয়েবলস এর মধ্যে যখন আমি কম্পেয়ার করতে চাই, তখন কি ধরনের ভিজুয়াল টেবিল ইউজ করা হয়? বার গ্রাফ, স্ক্যাটার প্লট, লাইন গ্রাফ, পাই গ্রাফ। স্যার এগুলো তো সবেতেই হবে, সবেতেই হয়, বেসিক্যালি সবেতেই হয়, হ্যাঁ করা যেতেই পারে। তবে জেনারেলি স্ক্যাটার প্লটটা ইউজ নাও করা যেতে পারে, স্ক্যাটার প্লট যখন মাল্টিপল থাকে, হ্যাঁ অনেকগুলো ডেটা নিয়ে যখন করা হয়, কারণ এখানে যেহেতু তখন জেনারেলি টুর জন্য স্ক্যাটার প্লট ইউজ করা হয় না, কিন্তু বাকি সবগুলোর জন্য করা যেতেই পারে। সবই হয়, লাইনও সবই হয়, হয়। বারও হয়, পাইও হয়। রাইট, অ্যাকচুয়ালি মানে ওর অ্যানসারটা দিয়েছে বার, যদিও এখানে ইয়ে হিসেবে দিয়েছে আর কি, when you want to visual, okay, এমন এমন অপশন দিয়েছে না, মুশকিল। হ্যাঁ। Identify incorrect statement of HR analytics skill out of the following: statistical skill, social influence, data mining and modeling, simulation. মানে এইগুলোর মধ্যে কোন স্কিলটা HR অ্যানালিটিক্স লাগে না? লাগে না, সোশ্যাল ইনফ্লুয়েন্স। রাইট, সোশ্যাল ইনফ্লুয়েন্সই হওয়া উচিত। রাইট। Select accurate descriptive analytics tool, simulation, machine learning, scorecard, none of the above. মেশিন লার্নিং, Scoreboard, actually scorecard actually. Scorecard না? Scorecard, হ্যাঁ। Select the accurate descriptive analytics tool, which is scorecard. Diagnostic analytic function is to determine causal relationship, to identify anomalies, to determine what happened and why. All of that. তিনটেই হবে, তিনটেই হওয়া উচিত, এটা অল অফ দ্য অ্যাবাভই হওয়া উচিত অল অফ দ্য অ্যাবাভ। রাইট, যদিও এখানে কিন্তু ওরা অ্যানসারটা দিয়েছে এটা, যে টু ডিটারমাইন হোয়াট হ্যাপেন্ড এন্ড হোয়াই, কিন্তু এটা কজাল রিলেশনশিপটাও সেটাই এবং আইডেন্টিফাই অ্যানোমালিটিসটাও সেটাই। তো সেই অর্থে আমাদের এটা হওয়া উচিত আর কি, অল অফ দ্য অ্যাবাভই হওয়া উচিত। Okay, next. Total number of employees in your organization or within a specific department you may be tracking is called what? Head count, demographics, time to hire, acceptance rate. Easy. Total number of employees in your organization or within a specific department you may be tracking is called what? Number one, head count. Head count. The average cost of hiring a new employee is called cost per hire, demographics, time to hire, acceptance rate. কোনটা হবে? Cost per hire. Cost per hire. Next, the number of employees who leave your organization within a given period of time divided by the average number of total employees, then multiplied by 100, come up with a percentage is called what? Turnover rate, voluntary turnover rate, talent turnover rate, retention rate.
টোটাল টার্নওভার রেট না এটা? আহ, আহ, এটা অ্যাকচুয়ালি টোটাল এটা টার্নওভার রেটই হবে এটা, কারণ ভলেন্টারি ইনভলেন্টারি হ্যাঁ দুটোই হতে পারে টার্নওভার। হ্যাঁ দুটোই 2 হওয়ার নম্বরটা মতো। হবে না? প্রথমটাই টোটাল টার্নওভার রেট। হুম Next, the turnover rate including only those employees who leave your organization voluntarily, এটা অ্যান্সার এর ভেতরেই দিয়ে দিয়েছে কোশ্চেনের ভেতরে, তাহলে কোনটা হবে? ভলেন্টারি টার্নওভার রেট। ভলেন্টারি টার্নওভার রেট। ওটা তো বলেই দিয়েছে। হ্যাঁ আচ্ছা, তারপর হচ্ছে the total amount of revenue divided by the total number of employee, এটাও ইজি, উত্তরটা বলেই দিয়েছে রেভিনিউ পার রেভিনিউ পার এমপ্লয়ি। রেভিনিউ পার এমপ্লয়ি। রাইট, এরকম কোশ্চেন কেন বানিয়েছে কিরকম? এখানে তারপরে কি বলেছে দেখি এটা, দ্য ডমিনিক ইজ হেড অফ রিক্রুটমেন্ট উইদিন দ্য হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট। Following a review of recruitment process and system in the organization, a business transformation project has been initiated. The director of HR, Sarah, will be providing the project budget and managing the project finance. Dominic will be the key HR representative on the Agile project and will be responsible for the day-to-day decision. Which of the following role Dominic is playing? Product owner, end user, project sponsor, subject matter expert. End user নয় কনফার্ম, এন্ড ইউজ না না end user নয়, end end user user হচ্ছে তো কি হবে না। যে ইউজ করবে জিনিসটা, প্রোডাক্টটা। ইউজ করবে হ্যাঁ। তাহলে প্রজেক্ট ওনার। প্রজেক্ট স্পন্সর হবে কি? প্রজেক্ট স্পন্সরটা হবে সেটাই আমি দেখছি, ওটা কি প্রজেক্ট স্পন্সর হবে না, প্রোডাক্ট ওনার, মানে প্রোডাক্ট ওনার হবে, নট প্রজেক্ট স্পন্সর। প্রজেক্ট স্পন্সরটা হচ্ছে বেসিক্যালি সারা, কারণ ওখানে ও ফাইন্যান্স করছে প্রজেক্টটাকে। আর প্রোডাক্টটা কেমন করছে মানে মানে পুরো ব্রেন চাইল্ডটা হচ্ছে ডমিনিকের, এবং ডমিনিকই পুরো জিনিসটা ওন করছে। তো সেই হিসেবে প্রোডাক্ট ওনার হচ্ছে ডমিনিক, প্রজেক্ট স্পন্সর হচ্ছে সারা, এন্ড ইউজারে এখানে কিছু বলা নেই। আর যদি আমরা কোনো সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট হায়ার করি, মানে যে শুধু তার নলেজটা শেয়ার করবে আর কি এই বিষয়ে, তখন আমরা তাকে নলেজ মানে সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট বলতে পারি। সো এখানে অ্যান্সারটা হচ্ছে প্রোডাক্ট ওনার। Okay, it is a performance management tool that recapitulates an organization's performance from several standpoints on a single page. ড্যাশবোর্ড না? Actually balance scorecardও কিন্তু ব্যালেন্স স্কোরকার্ডেও হয় ধরি, তো কিন্তু সেক্ষেত্রে সে একটা পেজে কি হবে ব্যালেন্স স্কোরকার্ডে? হ্যাঁ ব্যালেন্স স্কোরকার্ডে তো আমি 4টে প্যারামিটার ধরি না, হ্যাঁ আমরা 4টে জেনারেলি 3টে অথবা 4টে, আমরা যদি 4টেই ধরি তাহলে 4টে তো আমি একটা মানে একটা সিঙ্গেল পেজ বলতে আমরা একটা জায়গায় ডিসপ্লে করতে পারি, আর ডিসপ্লে করতে, হ্যাঁ ভিজুয়াল ভিজুয়ালি ডিসপ্লে করতে পারি ব্যালেন্স স্কোরকার্ডটা। সেই হিসেবে এটা ব্যালেন্স স্কোরকার্ডটাই হচ্ছে, কারণ ড্যাশবোর্ড ইজ নট এ টেকনিক, ড্যাশবোর্ড ইজ এ ভিজুয়ালাইজেশন টুল, রাইট, ভিজুয়ালাইজেশন টুল। কিন্তু এখানে বলেছে পারফরম্যান্স ম্যানেজমেন্ট টুল, তাহলে সেক্ষেত্রে আমার অ্যান্সারটা এমনি ব্যালেন্স স্কোরকার্ডই আসছে। আচ্ছা, ইন ডেটা মাইনিং this is a technique used to predict future behavior and anticipate the consequences of the change. এটাকে কি বলা হয়? প্রেডিক্টিভ টেকনোলজি, ডিজাস্টার রিকভারি, ফেজ চেঞ্জ, প্রেডিক্টিভ মডেলিং। আমার যতদূর মনে হচ্ছে প্রেডিক্টিভ মডেলিং হওয়ার কথা, হতে পারে। হ্যাঁ রাইট, প্রেডিক্টিভ মডেলিং, কারণ এখানে অ্যান্সারটা তাই, কোশ্চেনটাই তাই বলেছে, ডেটা মাইনিং এ আমার ফিউচারকে প্রেডিক্ট করাটা আর কি, ফিউচার বিহেভিয়ার এন্ড অ্যান্টিসিপেট, তাহলে ডেফিনেটলি ইটস সামথিং প্রেডিক্টিভ এন্ড ইটস ইজ মডেলিং, ইট ইজ নট এ টেকনোলজি, ইটস এ মডেল। না টেকনোলজি তো হবে না, রাইট।
Next one, which type of analytics gain insight from the historical data with reporting, scorecard, clustering, etc.? Which type of analytics gain insight from historical data with reporting, scorecard, clustering, etc.? এটা প্রেডিক্টিভ হবে না আমার যতদূর মনে হচ্ছে, প্রেসক্রিপটিভও হবে না। গেন ইনসাইট একমাত্র ডিসিসিভ বা ডেসক্রিপটিভ। হ্যাঁ, ডেসক্রিপটিভ হতে পারে। না ডিসিসিভ, না No, সরি decisive, ডেসক্রিপটিভ, আচ্ছা। descriptive. So the which of the following analytical gain insights from the, so that is called the descriptive analytics. Which of the following is not a part of modern era of analytics? Workforce attendance, adaptation of Internet of Things, artificial intelligence and machine learning, visualization. কোনটা মডার্ন ট্রেন্ডের মধ্যে পড়ে না? ইজি, দেখো মানে এমন একটা পয়েন্ট আছে যেটা খুব এজ ওল্ড পয়েন্ট, মানে ওটা মডার্ন কিছু নয়, সেটাই অ্যান্সার। নাম্বার ওয়ান ওয়ার্কফোর্স অ্যাটেন্ডেন্স, এটা তো মডার্ন টেকনিক কিছু নয়, না, এটা তো পুরনো টেকনিক, মানে এটা তো ওয়ার্কফোর্স অ্যাটেন্ডেন্স তো সেই মানে বহু বছর ধরেই চলে আসছে, তো এটা তো নতুন কিছু নয়। কিন্তু নতুন যেগুলো কি ইউজ করা হচ্ছে, যে অ্যাডাপ্টেশন অফ আইওটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এন্ড মেশিন লার্নিং, ভিজুয়ালাইজেশন। সো দ্যাটস ইট। আচ্ছা, এবার তোমাদের ইমেল আইডি গুলো আমাকে একটু বলে দাও, আমি তাহলে এইটাকে শেয়ার করে দিচ্ছি। একজন বলো ইমেল আইডিটা। দেখুন, পৌলমি POU POU LAMI POULAMI dot dot বিশ্বাস BISWAS 1988 @gmail.com। আর কি আছে বলো? বৈভব চৌধুরী। একজন BHAI BAIBHAB A V না B বম্বে? B for B for ball ওকে। বৈভব চৌধুরী। একসাথে না ডট আছে? একসাথে স্যার। CHOW DHURY বৈভব চৌধুরী 30 @gmail.com। ওকে। আর কেউ আছো? শিল্পী খাতুন। SIL SILBY। আচ্ছা, এটা পেয়েছি, সিলভি খাতুন @gmail.com। এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যার আমি আছি, সুমিত। No, এটা পাঠিয়ে confirmation record, this form is not current. হ্যাঁ বলো, তোমার আইডিটা বলো। হ্যাঁ, SUMIT সুমিত CUMI কি? চক্রবর্তী CHAKRABORTY হ্যাঁ, সুমিত 151 151 @gmail.com। আর কেউ নেই তো? না স্যার। ওকে। এখানে যে কোনো একটা অপশনে ক্লিক করলেই পাশে দেখবে, যেটা পাশে টিক চলে আসছে সেটা হচ্ছে কারেক্ট অ্যান্সার।
আচ্ছা, ইম্প্যাক্ট সাইকেলটা আমরা পড়েছিলাম, ওটা আমি একবার জাস্ট রিপিট করে দিচ্ছি কারণ ওখান থেকে বেশ কয়েকটা কোশ্চেন আসতে পারে। তো আমি আরেকবার জাস্ট রিপিট করে দিচ্ছি ইম্প্যাক্ট সাইকেলটা। Okay, so in impact cycle, so there are five, I mean the IMPACT. So I means identification of the question, M equal to master the data, P equal to providing the meaning, A equal to actionable recommendation, C equal to communicate insight, and T equal to track outcome. Okay, so এখানে আমরা ইম্প্যাক্ট সাইকেলের ডেফিনেশনটা, মানে ডেফিনেশনের প্রত্যেকটা স্টেপ নিয়ে আমরা বলেছি। যেমন হচ্ছে আইডেন্টিফাই দ্য কোশ্চেন। ওকে, সো নন ইন্ট্রুসিভ ওয়ে হেল্প ইউর বিজনেস পার্টনার আইডেন্টিফাই দ্য ক্রিটিক্যাল বিজনেস কোশ্চেন হি অর শি নিডস হেল্প ইন অ্যান্সারিং। মানে এখানে যেটা বলা হচ্ছে যে আইডেন্টিফিকেশন অফ দ্য question is one of the most important parameter, because if you are not asking the right question you will not be able to get the right answer. So identification of the question to be asked is very important, right? এমনি নরমালি তুমি যদি একটা কোশ্চেন, এমনি আমরা এইচআর অ্যানালিটিক্স এর বিজনেস ডিসিশনের কথা তুমি ভুলে যাও, তুমি যখন একটা চাকরির ইন্টারভিউ দিতে গেছো, এবার তুমি জিজ্ঞেস করলে যে, তোমায় জিজ্ঞেস করলে যে ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন, তুমি বললে যে হ্যাঁ আছে আমার কোশ্চেন, কি না আমার স্যালারি কত হবে, তো তোমাকে একটা স্যালারি বললো যে 30,000 টাকা তোমার স্যালারি। এবার তুমি যখন 1 মাস হয়ে গেল, যখন স্যালারি ক্রেডিট হলো, তখন দেখা গেল 24,000 টাকা ক্রেডিট হয়েছে। তাহলে এক্ষেত্রে কি হতে পারে, মানে হ্যাভ ইউ আস্কড দ্য রাইট কোশ্চেন, মানে তোমার কি কোশ্চেন জিজ্ঞেস করা উচিত ছিল, মানে আমার স্যালারি কত নাকি কি জিজ্ঞেস করা উচিত ছিল ওখানে, মানে অফকোর্স ইট ওয়াজ নট দ্য রাইট কোশ্চেন টু আস্ক, তোমার রাইট কোশ্চেনটা কি হওয়া উচিত ছিল ওখানে, so that you cannot be shocked, you should not be shocked, like তুমি ধরে রেখেছো 30,000 টাকা পাবে, খরচাও ধরে রেখেছো কিভাবে খরচা করবে, তারপর তুমি দেখলে 24,000 টাকা, দেন আই মিন কি কোশ্চেন জিজ্ঞেস করা উচিত ছিল ওখানে, এটা কি বলা যেতে পারে টেক হোম স্যালারি কত? রাইট? তার মানে আমার জিজ্ঞেস করা উচিত ছিল টেক হোম স্যালারি কত, ঠিক আছে, আমার টোটাল সিটিসি কত আর পার মান্থ টেক হোম স্যালারি কত, দ্যাট শুড বি দ্য রাইট কোশ্চেন। তো সিমিলার, তাহলেই আমি রাইট অ্যান্সারটা পাবো, ঠিক আছে? কারণ তুমি যদি পরে এইচআর কে গিয়ে জিজ্ঞেস করো যে আপনি তো বলেছিলেন 30,000, তুমি তো বলেছিলে যে তুমি তো জিজ্ঞেস করেছিলে স্যালারি কত, তোমার স্যালারি তো সিটিসি, আমি বলেছিলাম 30,000 টাকা, রাইট? তার মানে ইউ হ্যাভ নট আস্কড দ্য রাইট কোশ্চেন। সো অ্যানালিটিক্স এর ক্ষেত্রেও তাই, তাহলে উই নিড টু ফার্স্ট আইডেন্টিফাই দ্য রাইট কোশ্চেন টু বি আস্কড, কারণ কোশ্চেনটাই যদি আমার ভুল থাকে তাহলে ইট ইজ নট গোয়িং টু বি ইউজফুল। So that's why in the impact cycle, the first idea is, so you need to ask the right question, identify the right question. So being an HR analyst, you need to help the business owner to ask the right question, that this is the answer you should be looking for. Okay. Next one is master the data. So this is the analyst sweet spot, right? Assembling, analyzing, and synthesizing all the available information that will help in answering the critical business question. So you will be collecting all the data. If you can remember, আমরা একটা এক্সাম্পল আলোচনা করেছিলাম যে তোমার সেলস 15% ডাউন হয়ে গেছে। এবার ইনিশিয়ালি যদি সেল কমে যায় কোনো একটা কোম্পানির, আমার কি ধারণা হতে পারে যে কি কারণে সেল কমেছে, মানে হোয়াট কামস ইন ইওর মাইন্ড?
মানে তুমি একটা শুনলে যে কোনো একটা কোম্পানির সেল কমে গেছে 15%, তাহলে প্রথম চিন্তাটা কি আসে, মানে কি কারণে সেল কমতে পারে বলে মনে হয়? প্রোডাক্টটা স্যার কোনো প্রবলেম আছে? রাইট, প্রোডাক্টের অ্যাকসেপ্টেন্স হচ্ছে না, কনজিউমার প্রোডাক্টটা পছন্দ করছে না, হতে পারে। এনিথিং এলস? প্রোডাক্টের রেট হয়তো বেড়ে যেতে পারে অন্যদের থেকে, মানে প্রাইস বেশি, মানে কনজিউমার Price, অতটা প্রাইস হ্যাঁ, দিতে চাইছে না, দিতে প্রাইস চাইছে না। রিলেটেড প্রবলেম হতে পারে ডেফিনেটলি। আর কিছু? অনেক কিছু হতে পারে, প্রোডাক্টের কোয়ালিটি হতে পারে, প্রোডাক্টের অ্যাভেলেবিলিটি হতে পারে, কোয়ালিটিটা ঠিক আছে, প্রোডাক্টের প্যাকেজিং হতে পারে, অনেক কিছু জিনিস হতে পারে যার জন্য আমার যেগুলো প্রথমেই মাথায় আসে। কিন্তু ইফ ইউ ক্যান রিমেম্বার, আমরা একটা এক্সাম্পল আলোচনা করেছিলাম যে এরকম যখন সেল কমে গেছে, তাতে আমরা তখন অ্যানালিসিস করার চেষ্টা করছি যে কি কারণে কমেছে। তো এটা প্রথমে সবাই ধারণা আসে যে হয়তো হ্যাঁ দামটা কমিয়ে দিলে প্রোডাক্ট বেশি বিক্রি হবে, প্রোডাক্টের কোয়ালিটি ইমপ্রুভ করো তাহলে ভালো বিক্রি হতে পারে, অ্যাডভার্টাইজমেন্টের সেলিব্রিটি যে আছে এন্ডোর্সমেন্ট করছে তাকে চেঞ্জ করো তাহলে হতে পারে, অনেক চিন্তা ভাবনা আসে। কিন্তু তুমি হয়তো অ্যানালিসিস করে দেখলে এই সমস্ত এই যে মাস্টারিং দ্য ডেটা, এই স্টেপটা হচ্ছে সেই জায়গাটায় ইউ নিড টু অ্যানালাইজ ফ্রম ইচ অ্যান্ড এভরি অ্যাঙ্গেল। প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে কিন্তু তোমাকে অ্যানালিসিস করতে হবে, তবেই তুমি কিন্তু প্রপার একটা মিনিং প্রোভাইড করতে পারবে, না হলে কিন্তু হবে না। যেটা এক্সাম্পল আমরা বলছিলাম, ইফ ইউ ক্যান রিমেম্বার, যে এই সেলসটা কমেছে, আমরা এটা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমরা আরো ডেটা ফিল্টার আউট করে দেখা গেল সেলটা ম্যাক্সিমাম এফেক্টেড হয়েছে ওয়েস্ট বেঙ্গল, বাকি ইন্ডিয়াতে কোথাও হয়নি। তখনই কিন্তু একটা পার্ট তোমার মাথায় আসা উচিত, এটা কিন্তু কোনো তার মানে জেনারেলিস্টিক পয়েন্টের কারণে সেল কমেছে তা নয়। কারণ যদি প্রাইস রিলেটেড ইস্যু হতো তাহলে তো প্যান ইন্ডিয়া বেসিসে হতো, আমার ওয়েস্ট বেঙ্গলে কেন হলো? এমন কি ওয়েস্ট বেঙ্গলে কোনো প্রোডাক্ট লঞ্চ হয়েছে যেখানে তারা কম দামে প্রোডাক্ট বিক্রি করছে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে? সেটা চিন্তা ভাবনা করে দেখতে হবে, অ্যানালাইসিস করে। সেটা যদি না হয় তাহলে মেবি দ্য প্রাইস ইজ নট এন ইস্যু। কোয়ালিটির ক্ষেত্রেও সেরকমই জিনিস, যে কোয়ালিটিতে যদি আমার খারাপ হয়ে থাকে তাহলে ডেফিনেটলি ইট উড বি এ প্যান ইন্ডিয়া কেস। আমার যদি প্যান ইন্ডিয়া এফেক্ট হয় তাহলে প্যান ইন্ডিয়া অন্য কোথাও হয়নি, ওয়েস্ট বেঙ্গলে হয়েছে। এইভাবে করতে আরো ফার্দার অ্যানালিসিস করে দেখা গেল, আমরা জাস্ট একটা এক্সাম্পল বলছি, যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যে টোটাল সেলটা ডাউন হয়েছে তার মেজরিটি সেল ডাউন হয়েছে বর্ধমান। এবার বর্ধমানের অ্যানালিসিস করে দেখা গেল যে বর্ধমানে আমার টোটাল 10 জন সেলস পারসন কাজ করে, সেই 10 জন সেলস পারসনের মধ্যে একজন সেলস পারসনের একটা মেজরিটি ড্রাস্টিক পুয়ার পারফরমেন্স হয়েছে, এবং সেখান থেকে 95% অফ দ্য সেল ডাউন হয়েছে। তার মানে এখানে এই যে আমরা যখন এটাকে ন্যারো ইট ডাউন করলাম ডেটা দিয়ে, তখন কিন্তু আমি অ্যাকচুয়ালি আইডেন্টিফাই করলাম যে প্যান ইন্ডিয়া বেসিসে সেলস ফিগারটা কমেছে, দেখা যাচ্ছে ইম্প্যাক্ট পড়েছে। তার মূল কারণ হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে মেজর একটা সেল কমেছে, এবং ওয়েস্ট বেঙ্গলের বর্ধমানে কমেছে, এবং বর্ধমানের যে 10 জন সেলস পারসনের মধ্যে একজন সেলস পারসন হয়েছে। তার মানে মেজর প্রবলেম লাইং উইথ দ্যাট পার্টিকুলার সেলস পারসন। তার মানে এটা কোনো প্রোডাক্টের প্রবলেম না, প্যাকেজিং এর প্রবলেম না, কোয়ালিটির প্রবলেম না, কিচ্ছু না। ইট ইজ এ প্রবলেম রিলেটেড টু ওয়ান ইন্ডিভিজুয়াল হিউম্যান বিং, ইন্ডিভিজুয়াল সেলস পারসন। তা এই অ্যাঙ্গেলটা যদি আমি না ধরতে পারি ফ্রম দ্য ডেটা দ্যাট আর অ্যাভেলেবল, তাহলে কিন্তু উইল নট বি এবল টু অ্যান্সার দ্য রাইট কোশ্চেন অর প্রোভাইড এ রাইট মিনিং। প্রোভাইডিং দ্য রাইট মিনিংটা কি বলেছে? আর্টিকুলেট, ক্লিয়ার অ্যান্ড কনসাইজ ইন্টারপ্রিটেশন অফ দ্য ডেটা and visuals in the context of the critical business question that were identified. আমার অ্যানসারটা ওরকম ভাবে হতে পারে, আমি যদি প্রথম থেকেই ভাবতে শুরু করে দিলাম না, তার মানে আমাকে প্রাইসিং পলিসি চেঞ্জ করতে হবে, প্রোডাক্ট ডিজাইন চেঞ্জ করতে হবে, প্যাকেজিং চেঞ্জ করতে হবে, এগুলো প্রথমেই ভাবনা চিন্তা করতে শুরু করে দিলে এটাই প্রথম আসে। আমি সেই জন্যই তোমাদের জিজ্ঞেস করলাম, এই কথাগুলোই সবার মাথায় প্রথম আসে। কিন্তু আমি যদি প্রপার ডেটাটাকে অ্যানালিসিস করলে গিয়ে দেখলাম ইট ইজ এ মেজর প্রবলেম উইথ অ্যান ইন্ডিভিজুয়াল হিউম্যান বিং। আইদার সে ইন্টেনশনালি করছে, আনইনটেনশনালি করছে, যে কোনো কারণেই হোক, ইচ্ছাকৃতভাবে সে সেখানে সেলটাকে কমানোর চেষ্টা করছে, এবং সেটা একটা ড্রাস্টিক এফেক্ট হয়ে গেছে একটা পার্টিকুলার এরিয়া, এবং সেটা একটা ওভারঅল সেলস প্যান ইন্ডিয়া সেলস ফিগারে একটা ইম্প্যাক্ট ফেলেছে, রাইট? তো এই যে কনসেপ্টটা তার এটা প্রোভাইড দেবে। নেক্সট ওয়ান হচ্ছে অ্যাকশনেবল রেকমেন্ডেশন। প্রোভাইড থটফুল বিজনেস রেকমেন্ডেশন বেসড অন ইউর ইন্টারপ্রিটেশন অফ দ্য ডেটা। আমি যখন এটাকে আইডেন্টিফাই করলাম, দেন আই উইল বি গিভিং মাই সাজেশন দ্যাট দিস ইজ মাই সাজেশন, দ্যাট এখানে এই সেলস পারসনকে রিমুভ করতে হবে,
নতুন লোক রাখতে হবে, এর যে লুফোলস গুলো আইডেন্টিফাইড হলো, যেভাবে এই প্রবলেমটা তৈরি করলো সেটা যাতে ভবিষ্যতে না হয় তার জন্য অ্যাকশনেবল আইটেম দিতে হবে। মানে ডেটা থেকে আমায় কিন্তু মানে জাস্ট বলে দিলে হলো না, মানে ওকে ফাইন এটা করুন এভাবে হতে পারে, ইউ নিড টু গিভ অ্যাকশনেবল আইটেম, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4, স্টেপ 5, এইভাবে আমাকে বলতে হবে যে দিস আর দ্য স্টেপস নিডস টু বি টেকেন, দিস আর দ্য অ্যাকশন ইউ নিড টু টেক। সো দ্যাট ইজ কল্ড অ্যাকশনেবল রেকমেন্ডেশন। অ্যাকশনেবল রেকমেন্ডেশন মানে এরকম নয় যে আপনি সেলস পিপলদের না ট্রেন করুন বা প্রোডাক্ট কোয়ালিটি ইমপ্রুভ করুন বা প্রাইস কমান, এসব বলে লাভ নেই। আমাকে অ্যাকশনেবল আইটেম বলতে হবে, স্পেসিফিক। প্রাইস কমাতে বলছেন কতটা, এক্স্যাক্টলি কতটা কমাতে হবে এবং কেন। প্রোডাক্ট কোয়ালিটি ইমপ্রুভ করতে হবে, কোন কোন ইনগ্রেডিয়েন্ট আমার মধ্যে ইমপ্রুভ করতে, ইউ নিড টু বি ভেরি মাচ স্পেসিফিক, রাইট? সো দ্যাট ইজ কল্ড দ্য অ্যাকশনেবল রেকমেন্ডেশন। নেক্সট ওয়ান হচ্ছে কমিউনিকেট ইনসাইটস। That means focus on a prolonged communication strategy that will get you insight as far as while in the organization as possible. মানে কমিউনিকেশন স্ট্র্যাটেজি এই যে আজকে যে সেলটা কমলো আমরা বুঝতেই পারছিলাম না কেন কমলো, তার কারণ হচ্ছে যে হয়তো প্রপার ওই সেলস পারসন রিলেটেড ডেটাটা আমার ফিড হচ্ছিল না সিস্টেমে, যেটা কিনা আমাকে রিফ্লেক্ট করে মানে প্রেজেন্ট সেলস ফিগার অনুযায়ী। তার মানে নেক্সট টাইম অনওয়ার্ডস এই কমিউনিকেশনটা যেন ঠিক থাকে, ইন্ডিভিজুয়াল সেলস পারসন ওয়াইজ ডেটাটাও যেন আমার কাছে অ্যাভেলেবেল থাকে, সেটা আমায় দেখতে হবে। তো সেটার কথা এখানে বলা হচ্ছে কমিউনিকেট ইনসাইটস। নেক্সট দা ট্র্যাক দা আউটকাম, সেট আপ এ ওয়ে টু ট্র্যাক দা ইম্প্যাক্ট অফ ইউর ইনসাইট। আমরা যে ইনসাইটটা তৈরি করলাম, এই যে সেলস পারসনকে চেঞ্জ করা হলো, তার পলিসি চেঞ্জ করানো হলো, ট্রেনিং চেঞ্জ করানো হলো, এত কিছু করা হলো, এটার আলটিমেট রেজাল্ট কি দাঁড়ালো, আমার আউটপুটটা কি। সো দ্যাট ইজ কল্ড দা ট্র্যাক দা আউটকাম, রাইট? So that is the fundamental concept, that is the set up a way to track the impact of your insight. So this is all about your impact cycle, right? এখান থেকে তোমায় আলাদা করে কোশ্চেন আসতে পারে যে in the impact cycle what C stands for. So C means communicate insight. In the impact cycle what does T stands for? So এটা কিন্তু আলাদা করেও কোশ্চেন আসতে পারে। M stands for, তাহলে এইটা সেই জন্য ইম্প্যাক্ট সাইকেলটা আমাদের ভালো করে পড়ে রাখতে হবে। এনি ডাউট এনিওয়ান হ্যাভিং ইম্প্যাক্ট সাইকেল? No, No, sir. sir. ওকে, এটা হচ্ছে 7 pillars of